জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টা 20 মিনিটে বেইজিংয়ে পৌঁছেন তিনি। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও চীনের উপমন্ত্রী সান ওয়েডং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। 28 মার্চ দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস। একই দিনে হুয়াওয়ের উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি ফ্যাসিলিটি পরিদর্শনের কথা রয়েছে তার। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই তাদের প্রত্যাবাসনে আন্তরিক হতে হবে এশিয়ার দেশগুলোকে। চীনের বোয়াও ফোরাম অর এশিয়ার সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিলিস্তিনের ইসরায়েলের বর্বরোচিত হামলার কথাও তুলে ধরেন। ইউক্রেনের যুদ্ধ পণ্য সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ। এ সময় জলবায়ু পরিবর্তন, সামাজিক ব্যবসা এবং এশিয়ার অর্থনীতির গতি প্রকৃতি নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। It justifies over-extraction of resources. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. Distinguished audience, in this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. গণতান্ত্রিক উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া বৈঠক করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর সাথে। বাংলাদেশ থেকে ফল ও কৃষি পণ্য আরও ব্যাপকভাবে রপ্তানির জন্য সহায়তা চেয়েছেন চীনের খাদ্য ও কৃষি সংস্থার কাছে। চীনের হাইনান প্রদেশে বোয়াও সম্মেলনে উদ্বোধনের বক্তব্যের পর সাইডলাইনে বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সাথে বৈঠক করে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। বিকেলে বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে। বৈঠকে বান কি মুন বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল। এ সময় বাংলাদেশে গণতন্ত্রের পথে সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের সাবেক এই মহাসচিবের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সহায়তার পাশাপাশি তাকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। এছাড়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি আভারচুকের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে বাংলাদেশ থেকে ফল ও কৃষি পণ্য আরও ব্যাপকভাবে রপ্তানির জন্য চীনের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চেয়েছেন তিনি। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেছেন আদালত। এই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের দায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। পরে ইশরাক হোসেন এর আইনজীবী বলেন, খুব শিগগিরই গেজেট পাশ হলে তিনি শপথ গ্রহণ করতে পারবেন। ইশরাক হোসেন বলেন, মেয়র হিসেবে শপথ নিব কিনা তার সিদ্ধান্ত নেবে বিএনপি। অচিরেই নির্বাচন
নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরে মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আপোষ করে বিগত সময়ে যারা রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতার কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় মোদি বিরোধী আন্দোলনে হতাহতদের সুষ্ঠু বিচারের পাশাপাশি সঠিক সংখ্যা প্রকাশের দাবি করেন পরিবারের সদস্যরা। আহতদের অভিযোগ, সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আদেশে এই হত্যাযজ্ঞ চলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে বলেও জানান তারা। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দল হিসেবে জুলাই গণহত্যা চালিয়েছে, তাই তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। রোজার ঈদের পর বিচার সংস্কার পর গণপরিষদ নির্বাচন, এই 3 দাবিতে সোচ্চার হবে জাতীয় নাগরিক পার্টি। ভারতকে খুশি করা, একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল। ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম না, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মে এক মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। মামলায় দ্বিতীয় আসামি করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলমকে। অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী সহ আরও 503 জনকেও আসামি করা হয়। বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি সিআইডির পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে চাঁদাবাজি এবং মাদক ব্যবসাকে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে। যেখানেই দেখবেন যে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, সেখানেই প্রতিবাদ করবেন, সেখানেই রুখে দেবেন। স্থানীয় প্রশাসন, পুলিশ এই চাঁদাবাজদের এবং মাদক সন্ত্রাসদের দমনে কাজ করে যাচ্ছে। এনসিপিতে কেউ কারো দাস নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের মাগুরা ইউনিয়নে এক গণসংযোগে কথা বলেন তিনি। বিকাল 5:30টায় পঞ্চগড়ের মাগুরা ইউনিয়নের রোজালি বাজারে পৌঁছান সার্জিস আলম। এ সময় এনসিপির পক্ষ থেকে জনমত তৈরিতে গণসংযোগ করেন তিনি। তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির কর্মপরিকল্পনা সহ বিভিন্ন দিক। সুযোগ পেলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে কাজ করতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমাদের উপরে ওই আস্থাটা যদি রাখা হয়, আমাদের ওই সুযোগটা দেওয়া হয়, আমরা ঐক্যবদ্ধভাবে পুরো বাংলাদেশের জন্য কাজ করে যাব। আমরা আমাদের মতামতটা প্রকাশ করি, তবে তারপরও আমাদের ভিতরে, নিজেদের ভিতরে যদি মতানৈক্য থাকে, আমাদের এই বিষয়গুলোতে আরও নিজেরা কথা বলে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় সংসদে দাঁড়িয়ে
জোর গলায় পঞ্চগড়ের মানুষের দাবিগুলো তুলে ধরতে চাই। ঈদের আগে শেষ কর্মদিবসের পর সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। অনেক স্থানে মহাসড়কে সিএনজি, অটোরিকশা ও যত্রতত্র যাত্রী ওঠানামায় কিছুটা ধীর গতি থাকলেও আগের মতো তীব্র যানজট নেই। বৃহস্পতিবার সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। তবে সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামায় মাঝে মাঝে তৈরি হয়েছে যানজট। এদিকে ত্রিশাল থেকে চুরখাই পর্যন্ত মহাসড়কে একপাশে বালু এবং পাথর বোঝাই ট্রাক থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ চালকদের। একই পরিস্থিতি ঢাকা সিলেট মহাসড়কে ভেলানগড়, ইটাখোলা মোড়, মাধবদী সহ অন্তত 8টি পয়েন্টে যানবাহনের কিছুটা ধীর গতিতে চলছে। একই সঙ্গে বাসের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেকটা স্বস্তিতেই যাত্রা করছেন ঘরমুখো মানুষ। সড়কের নিরাপত্তা ও যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী। এছাড়া সিরাজগঞ্জের যমুনা সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক ও টাঙ্গাইল মহাসড়কে নেই চিরচেনা যানজটের চিত্র। তাই স্বস্তি নিয়ে ফিরেছে এ পথের যাত্রীরা। বালু ট্রাক আমরা ঠিক মতো আপনার ডানে বামে করতে সমস্যা হয়, বামে ওরা বাম পাশে চাপায় রাখে লোড গাড়ি। বালু ট্রাকের কারণে আমাদের গাড়ি টার্নিং করার সমস্যা হচ্ছে, রাতের নামে তো ওড়াইতে সমস্যা হচ্ছে, আর রাস্তা পাশে দামজট করে হয়েছে। এখান থেকে আপনার চৌরাস্তা যাইতে 100 টাকা দিয়ে আমরা যাই সাধারণত, সেই ক্ষেত্রে আমি আজকে 150 টাকা দিচ্ছি। অটো রিক্সার কারণে যানজট খুব লাগে দেয়, অটো রিক্সা বাদ রাস্তায় ব্রেক মারে আর আমরা রাস্তা খুব যানজট করে থাকে। দেশে এখন আর কোনো কারখানায় বেতন বোনাস বাকি নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ব্যাংক থেকে প্রণোদনার টাকা নেওয়ার পাশাপাশি গাড়ি বিক্রি করেও বেতন ও বোনাস পরিশোধ করেছে মালিকরা। এছাড়া বেতন বোনাস না দিয়ে পালিয়ে থাকা রোয়ার ফ্যাশনের মালিক সাইফুজ্জামান শেখরকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে বিজিএমই এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে। আশা করি আজকে বা কালকের মধ্যে এই টাকাটা, অত আজকেই এই টাকাটা চলে যাবে সন্ধ্যার মধ্যে এই রোয়ার ফ্যাশন তাদের কাছে। অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর হিজ ক্রিমিনাল অফেন্স। ঈদে টানা 9 দিনের ছুটিতে অর্থনীতিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, ঈদে অধিকাংশ উপদেষ্টা ঢাকায় থাকবেন। কোনো প্রয়োজন হলে বন্ধের মধ্যেই মিটিং করা হবে। অন্যান্যদের সাথে প্রয়োজনে জুমেও মিটিং করা যাবে। ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, দু একজন ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। না সুবিধা তৈরি করবে। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে র্যাব 10। র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঈদের ছুটিতে বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল থাকবে। এছাড়া চাঁদাবাজি, ছিনতাই বন্ধে কঠোর অবস্থানে রয়েছে র্যাব। বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনালে এসব কথা বলেন র্যাবের এই কর্মকর্তা। মুখ্য মানুষ যাতে নিরাপদে তাদের পরিবারের সাথে যাতে ঈদ করে আবার ঢাকায় যাতে ফিরে আসতে পারে, তার জন্য যত ধরনের ব্যবস্থাপনা তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রহণ করেছে। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুষ্কৃতী চক্র, আপনার ধরনের ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, তাদের যে তৎপরতা সেটা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পায়। আমরা তাদেরকে নিবারণ করার জন্য আমরা রোবাস্ট প্যাট্রোলিং আমরা চালু করেছি। ঢাকা থেকে যখন চলে যায়, ঢাকা শহর অলমোস্ট খালি হয়ে যায়, তখন ঢাকায় তারা যেই বাসাবাড়ি রেখে যায়, এই বাসাবাড়ির যাতে নিরাপদ থাকে সেই নিরাপত্তাও কিন্তু আমরা দিচ্ছি। অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বিআরটি-এর আভিযানিক দল। এ সময় নগরীর অলংকার ও একে খান মোড়ের 3টি বাস কাউন্টারে মালিককে
11,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকাল 3:30টার দিকে নগরীর অলঙ্কার মোড় থেকে অভিযান শুরু হয়। এ সময় উত্তরবঙ্গগামী একাধিক বাস কাউন্টার থেকে বাড়তি 350 থেকে 400 টাকা নেয়ার অভিযোগের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নগরীর একে খান মোড়ের বিভিন্ন কাউন্টারেও একই অভিযোগ করেন যাত্রীরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেয় কাউন্টারগুলো। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিপণী বিতান ও বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অনিয়মের অভিযোগে জরিমানা করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। দুপুরে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পার এলাকার বিপণী বিতান ও জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর ও সেনাবাহিনী। এ সময় বাড়তি দামে পোশাক, জুতা বিক্রি, ক্রয় রসিদ না থাকা সহ একাধিক অভিযোগে 6 ব্যবসায়ীকে মোট 1,20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে গুঁড়ামরিচের সাথে রং মেশানোর অভিযোগে বরিশালের হাটখোলা এলাকায় এক মিল মালিককে 1,50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। এ সময় সিলগালা করে দেওয়া হয় কারখানাটি। জুলাই থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে রাজস্ব ভবনে এনবিআরের সাবেক কর্মকর্তাদের সঙ্গে কর শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। বৈঠকে সাবেক কর্মকর্তারা আয়কর আইনের নানা অসঙ্গতি তুলে ধরেন। কৃষিসহ বেশ কয়েকটি খাতে কর অব্যাহতির প্রস্তাব করা হয়। জবাবে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন কর অব্যাহতি না দিতে পারে নিশ্চিত করতে চায় রাজস্ব বোর্ড। যারা নতুন যে আইন হচ্ছে তাতে করে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডে নয় বরং জাতীয় সংসদের কাছে থাকবে। বিগত সময়ে রাজস্ব আহরণ বাড়াতে আইনের অপব্যবহার করা হয়েছে। টিআইএন সংখ্যাকে বড় করে না দেখিয়ে প্রকৃত করদাতাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। যার 1500 কোটি টাকা ট্যাক্স দেওয়ার সামর্থ্য তার থেকে 1500 কোটি নেই, কিন্তু যার 5,000 টাকা ট্যাক্স দেওয়া তাকে ছাড়বো কেন? মানে তাকে তো তাকে তো 5,000 টাকা দেওয়ার মতো করে আনতে হবে আমাকে। কারণ এটা না হলে তো আমাদের যে এই দেশটা যে আমাদের সবার, এই জিনিসটা তো হইল না। খালি বড় লোকের দেশ এটা, মিডল ক্লাস যারা ওরা ট্যাক্স দিবে না, অথবা যাদের সামর্থ্য অল্প তারা দিবে না, সবাইকে দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদনের দাখিল 28 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে এই মামলার আসামি এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত বছরের 11 সেপ্টেম্বর প্রসিকিউশন 2টি অভিযোগ দাখিল করা হয়। পরে মামলা হলে গত 24 ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। প্রসিকিউশন জানান 5 আগস্ট চাংখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে। ঈদের পরে তা আদালতে জমা হবে। এ মামলায় আসামি 8 জন। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে, সে কারণে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। পুঁজিবাজারে চাঙা করতে বর্তমান কমিশন বেশি সময় পায়নি বলে জানিয়েছেন পুঁজিবাজার টাস্কফোর্স। সংস্কারের সুফল পেতে আরও কিছু সময় লাগবে বলে জানায় টাস্কফোর্স। বৃহস্পতিবার বিএসইসির ভবনে আয়োজিত সংস্কারের খসড়া সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন টাস্কফোর্সের সদস্যরা। এফিসিয়েন্সি আছে কি নাই সেটা বোঝার জন্য যে সময়টা দরকার, এই কমিশন ততটা সময় পেয়েছে বলে আমি পার্সোনালি মনে করি না। এবং আমি মনে করি যে ওনারা যেটা করেছেন যে কিছু ভালো পলিসি নেওয়ার জন্য টাস্কফোর্স বা অন্য সোর্স থেকে যে আমাকে পলিসি দেন, আই উইল এনফোর্স দেম, এবং আমাদেরকে ফোর্স করেছে যে তাড়াতাড়ি দেন, আমি কিছু পলিসি ইমিডিয়েটলি করতে চাই। ফলে আমি বলছি যে ওই সময়টা আমার কাছে মনে হয় যে আসে নাই। আর 2 নম্বর হলো যেটা যে এর বাইরে যদি কিছু থেকে থাকে সেটা অন্য বিষয়, সেটার আনসার আমরা দিতে পারবো না। ঠিক আছে, এখন ক্যাপাসিটি আছে কিনা, আপনার ধরুন কমিশন যখন আপনার একটা এত বড় একটা স্ট্রাকচারের মধ্যে
এন্টায়ার মেশিনারি কিন্তু আপনার যে পলিসি দিব সেটাকে ইমপ্লিমেন্ট করবে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার না থাকলে মানে ইমপ্লিমেন্টটা কে করবে, এবং মানে আমি কোনো কিছু আমি ফিলোসফিক্যাল বা আইডিওলজিক্যাল কিছু একটা আমি রেকমেন্ড করে দিলাম, শুনতে খুব ভালো লাগছে, বাট বাস্তবায়নটা কে করবে? সেইখানটায় আনফরচুনেটলি আমাদের তো দায়িত্ব নেই, বাট আমরা রেকমেন্ডেশন করে যেতে পারি। 297 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের 5.5 বছরের সাজা দিয়েছেন আদালত। এছাড়া খালাস দেওয়া হয়েছে তার মা আয়েশা আক্তারকে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের রায় দেন। 2019 সালের 21 অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় 2021 সালের 17 জানুয়ারি। 2022 সালের 18 অক্টোবর আদালত এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। রাজধানীর ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। জানান, বুধবার ভোরের দিকে ধানমন্ডির 8 নম্বর সড়কের 3-এর এ বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 20 থেকে 25 জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে প্রথমে 4 জন ও পরে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই 5 জন ব্যক্তিকে আসামিদের ধরতে পুলিশকে সহযোগিতা করেছেন, তাদেরকে নগদ 5,000 টাকা পুরস্কার ও সহযোগী পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে ডিএমপি। ধানমন্ডি 8 নম্বর রোডে 3 নম্বর বাসার একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় 6 জন ডাকাতকে আটক করেছে। কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে 11 এপ্রিল দেশের শিল্পীদের পরিবেশনায় একসাথে 4 বিভাগে সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করবে বিএনপি। সেখানে বিদেশি সংস্কৃতির কোনো ছায়া থাকবে না বলেও জানিয়েছেন আয়োজকরা। বৃহস্পতিবার সকালে গুলশানের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও রাজধানীর মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়ামে একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকায় সঙ্গীত পরিবেশন করবেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, প্রীতম, জেফার, মিলা, মিফতাসহ জামান। চট্টগ্রামে মাইলস, সাবকনশাস, বে অব বেঙ্গল, মিথুন বাবু, বগুড়ার আর্টসেল ও বেবি নাজনীন। খুলনায় অরফেস, কার্নিভ্যাল, বাংলা 5, কুড়ে ঘর, বালাম, তাহসান, কণা, নাসির, লিজা এবং পলাশ। এর বাইরে আঞ্চলিক পরিবেশন থাকবে বলেও জানান আয়োজকরা। ইতিমধ্যে আমরা এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা যারা জড়িত আছেন প্রশাসনিক দায়িত্বে, সবাইকে আমরা চিঠি দিয়েছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তায় $7.30 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক্স বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস, যেখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় 10 লাখের বেশি রোহিঙ্গার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরও জানান, মানবেতর এই সংকট থেকে রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধারে বিশ্ব নেতাদেরও যুক্তরাষ্ট্রের মতো এগিয়ে আসা উচিত। এর আগে বাংলাদেশে মার্কিন সহায়তা সংস্থা USAID এর তহবিল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে খাদ্য চিকিৎসা সংকটে পড়েন কয়েক লাখ রোহিঙ্গা, কমে যায় তাদের জন্য বরাদ্দকৃত রেশনের পরিমাণ।
লোহিত সাগরের মিশর উপকূলীয় এলাকায় হুরগাদায় একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবিতে অন্তত ৬ রুশ পর্যটক মারা গেছেন। স্থানীয় গভর্নরের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরে সিনবাদ নামের এই সাবমেরিনটি ৪৫ জন রুশ পর্যটক নিয়ে দুর্ঘটনার কবলে পড়লে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩৯ বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। কোনো যাত্রী বা ক্রু নিখোঁজ নেই। জানা গেছে যাত্রীরা লোহিত সাগরের দর্শনীয় প্রবল এবং সামুদ্রিক জীবন দেখতে এবং ২৫ মিটার গভীরে ডুব দেওয়ার লক্ষ্যে সাবমেরিন ভ্রমণে গিয়েছিলেন। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল বিস্তারিত এখনও জানা যায়নি। গাজায় এখনও চলছে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে প্রাণ গেছে প্রায় ৮০০ ফিলিস্তিনির, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বুধবার আইডিএফের হামলায় নিহত হয়েছেন হামাস মুখপাত্র আবদেল লতিফ আল কৌনিয়া। এছাড়াও শুধুমাত্র গত এক সপ্তাহে বস্তুহারা হয়েছে প্রায় ১.৫ লাখ মানুষ। এদিকে লোহিত সাগরেও চলছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রের বোমা হামলা। তুরস্কের আন্দোলনের মুখে ইস্তাম্বুল শহরের অন্তর্বর্তীকালীন মেয়র নির্বাচিত হয়েছে নুরি আসলান। সরকার বিরোধী আন্দোলনে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল রাজধানীসহ তুরস্কের বিভিন্ন শহর। ইস্তাম্বুলের সাবেক মেয়র বিরোধী দলীয় নেতা ইমামুলু দুর্নীতির দায়ে এখনও কারাবন্দী। তার স্থলাভিষিক্ত হচ্ছে নুরি আসলান। ইস্তাম্বুলের ৩১৪ সদস্যের কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির নেতা ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নবনির্বাচিত অন্তর্বর্তী মেয়র ইমামুলুর বাকি মেয়াদ শেষ করবেন তিনি। সুদানের রাজধানী খার্তুম এখন পুরোপুরি সেনাবাহিনীর দখলে। খার্তুম শহরে প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন দেশটির সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাকে উল্লাসের সঙ্গে স্বাগত জানান সেনারা। এরপর বাহিনীকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদ ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। স্থানীয় সময় বুধবার সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফকে রাজধানীর বিভিন্ন অংশ থেকে বিতাড়িত করে সেনা সদস্যরা। এটি সেনাদের বড় সামরিক সাফল্য ধরা হলেও যুদ্ধ এখনও শেষ হয়নি বলে জানান সুদানের সেনাপ্রধান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের বোর্ড সভা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে। হাসপাতালে আরও ২ থেকে ৩ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তামিম, তাই একজন মনোবিদ নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার নামে ভর্তি আছেন এবং উনি সুস্থ আছেন। এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল 11টার সময়, যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সাহেব। এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশনে রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তামিমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারতেছে না। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কীভাবে মানায় যাওয়া, ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেইভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ডের শিবিরে দুঃসংবাদ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক টম ল্যাথাম। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চলতি সপ্তাহে ডান হাতে আঘাত পান টম ল্যাথাম। তার পরিবর্তে উইকেট কিপিং করবেন মিচ হে। এদিকে পারিবারিক কারণে দলে নেই ওপেনার উইল ইয়াং। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে রায়েস মারিওকে। দলে ফিরেছেন হেনরি নিকোলাসও। ওয়ানডে সিরিজ খেলছেন না অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসনও। অভিষেকের অপেক্ষায় আছেন মোহাম্মদ আব্বাস ও নিক কেলি। নেপিয়ারের সিরিজের প্রথম ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার। এর আগে ৪-১ ব্যবধানে টি-20 সিরিজ জিতে নেয় কিউইরা।
আসন্ন গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পৃথক টেস্ট সিরিজ আয়োজন করছে জিম্বাবুয়ে। এরপর ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলবে দলগুলো। ঘরের মাঠে প্রায় 11 বছর পর আর সব মিলিয়ে 8 বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। আর নিউজিল্যান্ডের বিপক্ষেও 9 বছর পর টেস্ট খেলতে যাচ্ছে দলটি। এদিকে জিম্বাবুয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক মৌসুম বলেও অভিহিত করেছেন জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকনি। মৌসুম শুরু হবে 28 জুন বুলওয়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের মাধ্যমে। একই মাঠে পরের টেস্টটি অনুষ্ঠিত হবে 6 জুলাই। 18 জুলাই থেকে হারারেতে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-20 সিরিজ। এরপর 30 জুলাই থেকে বুলওয়েতে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। পাঁচ বছর পর নাটকীয় মোড় নিয়েছে ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর রহস্য। আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার গ্রেপ্তার হয়েছে তার সাবেক দেহরক্ষী হোলিও কোরিয়াকে। আর্জেন্টিনার এই কিংবদন্তির মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা হয়েছিল 7 জনের বিরুদ্ধে। মামলার বিচার চলছে আন্তর্জাতিক সান ইসিদ্রো আদালতে। আর সেখানে মিথ্যা সাক্ষী দেওয়ায় গ্রেপ্তার করা হয় হুলিও কোরিয়াকে। 2020 সালের 25 নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর দিন একই ঘরে ছিলেন কোরিয়া, কিন্তু আদালতে হাজির করার প্রমাণাদির ভিত্তিতে মৃত্যুর দিন দায়িত্বে অবহেলার পাশাপাশি ঘটনার ভুল ব্যাখ্যা দেন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সেই বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ফুটবল ঈশ্বর। তবে মৃত্যুর দিন বাড়িতে চিকিৎসার কোনো সরঞ্জাম পাওয়া যায়নি বলে আদালতে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।